গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের। রাজনীতির নতুন মেরুকরণে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ধরা দেয় নির্বাচন কবে হবে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ১০০ দিন পূর্ণ করেছে। এই ১০০ দিনের সময়ের পরিক্রমায় সংস্কারের গতি কি বার্তা দিচ্ছে, এই বিষয়টি আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন। এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। সেই সঙ্গে আরও আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে একটি অভিন্ন প্রশ্ন রাখতে চাই। বলছিলাম যে সরকার ১০০ দিন ইতিমধ্যেই পূর্ণ করেছে। এই ১০০ দিনের মধ্যে আমরা যদি সরকারের সংস্কারের অগ্রগতি জানতে চাই, কতটুকু অর্জন করতে পেরেছে? জনাব ইলিয়াস খান, আপনি যদি শুরু করেন। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক জনাব রাশেদ খান এবং অনুষ্ঠান যারা দেখছেন, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। আমরা শুনছি বিভিন্ন কমিটি করা হয়েছে, তাদের কাজে কতটুকু অগ্রগতি সেগুলো কিন্তু আমরা এখনো জানি না। সুতরাং আমার স্পেসিফিক বলা সুযোগ নেই যে সংস্কার কতটুকু হয়েছে। বাট সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, এটা আমি টাইম ফ্রেম দিয়ে করতে পারবো না। এটা মানুষের দীর্ঘদিনের চর্চা, মানুষের গণতান্ত্রিক বোধ সব কিছু মিলিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়। সুতরাং আমি যদি বলি যেটা ৬ মাসের মধ্যে আমি সংস্কার করে ফেলবো বা 1 বছরের মধ্যে আমি সংস্কার করবো, ঠিক আছে, একটা চলমান প্রক্রিয়া। তো আপনি যে শিরোনামটি করেছেন, হ্যাঁ, এই শিরোনামটি যে শেষাংশে আসে নির্বাচন, হ্যাঁ, এখন একটি নির্বাচন জরুরি দরকার। এবং নির্বাচনের কি বলে যে আমরা যদি নির্বাচনের যে রূপরেখা ঘোষণা করা হয় তাহলে সংস্কারগুলো অটোমেটিক হয়ে যায়। যেমন গত যে 15.5 বছর দুর্বিনীত শাসন ছিল, দুর্বিনীত শাসনে আমাদের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। নির্বাচন কমিশন, পার্লামেন্ট, এগুলো তো আছেই। এগুলো যদি আমি সঠিক নির্বাচন করতে চাই, একটি ভালো নির্বাচন করতে চাই, তাহলে আমার আগে প্রশাসন ঠিক করতে হবে। এবং নিশ্চয়ই আমি দাবি করতে চাই এবং সব মানুষ বিশ্বাস করে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এই সরকারের সবাই চান যে একটি প্রশ্নহীন নির্বাচন। কারণ আমাদের আগের নির্বাচনগুলো অনেকগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন, ব্যাপক সমালোচিত নির্বাচন নামে প্রহসন হয়েছে, ভোট হয় না, দিনের ভোট রাতে হয়েছে, দামি ভোট হয়েছে, দেশের অর্ধেকের বেশি পার্লামেন্ট মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, তারপর ভোটের নাটক হয়েছে। এগুলো তো মানুষ দেখতে চায় না। সুতরাং আমি বলতে চাই, এখন যে সংস্কার কথা বলা হচ্ছে, সংস্কার অবশ্যই প্রয়োজন। তো সংস্কার তখনই হবে যখন আমরা নির্বাচনের দিকে যাবো। এই কারণে যে কথাটা আমি আগেও বলেছি, যে সময় নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রশাসন ঠিক করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে হবে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে গত 15.5 বছর বলা যায় এক ধরনের টেস্ট করে যারা আওয়ামী লীগ পরিবারের সন্তান বা আওয়ামী লীগ পরিবারের মানুষ, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে প্রশাসন বিভিন্ন পদে, অফিসার থেকে শুরু করে একদম নিম্ন পদস্থ যারা আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রেও সেটাই ঘটেছে। সুতরাং জনাব ইলিয়াস খান, একটু উল্লেখ করতে চাই, গত 3 মাসে 2,02,000 পুলিশের বিপরীতে রদবদল করা হয়েছে 45,042 সদস্যকে। প্রায় 25% পুলিশের চেয়ার বদলে গেছে। তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা কেন উন্নতি দেখতে পাচ্ছি না? না, চেয়ার বদলে গেছে, বাট এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঘুরে ফিরে যারা চেয়ার বদলায় লোক কিন্তু সেই আমলেরই সেই লোক, এবং তাদের মধ্যে একটা গভীর বেদনা আছে। কারণ গত 15.5 বছর দুর্বিনীত শাসনের সুযোগ নিয়ে, এবং পুলিশ তো সেই শাসনকে দীর্ঘায়িত করতে সহযোগিতা, শাসনকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছে। হঠাৎ তারা মনে হচ্ছে ক্ষমতাচ্যুত হয়ে গেছে। কারণ লুটপাট থেকে শুরু করে এই যে ধরুন রাশেদের নামে অনেক মামলা, এই যে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা, 500 মামলা একজন নেতার নামে, এগুলো তো তারা চালিয়েছে এই দুর্বিনীত শাসনকে টিকিয়ে রাখার জন্য। হঠাৎ করে এই শাসনটি, এবং এটি কিন্তু তাদের চিন্তায় ছিল না যে এই কি বলা যায় যে এই যে ক্ষমতার মসনদ এটা উল্টে যাবে। সুতরাং এখন তার এক ধরনের মনোকষ্ট আছে। সুতরাং নানাভাবে চেষ্টা করছে যে এই বর্তমান যে সরকার আছে তাদেরকে কিভাবে ব্যর্থ করা। প্রশাসনের পক্ষ থেকে কি আন্তরিকতার কোনো ঘাটতি রয়েছে? অবশ্যই অবশ্যই ঘাটতি রয়েছে। প্রশাসনে ধরুন রদবদল হয়েছে বা কিছু লোকের চাকরি তারা অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা খুব স্বল্প সংখ্যক। 14 লক্ষ কর্মচারীর মধ্যে, কর্মচারীর মধ্যে নিশ্চয়ই আমরা দেখেছি যে 10.5 লক্ষ আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে রিক্রুটমেন্ট বেনিফিটেড হয়েছে। শুধু এরা তো সব প্রশাসনে আছে, শুধু এগুলো নতুন করে সাজাতে হবে। আমরা কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন এখন দেখিনি। আমাদের কিন্তু মনে আছে যে
2001-এ যখন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিল, একদম রাতারাতি সব চেঞ্জ করে দেওয়া হয়েছিল এবং তার ফল কিন্তু মানুষ পেয়েছিল। একটা সুষ্ঠু ভোট হয়েছিল, কিন্তু এরপর কিন্তু আর হয়নি ভোট। হ্যাঁ, সুতরাং প্রশাসন, আপনি বলেছেন যে রদবদল করা হয়েছে, তো লোক তো সেমই। সুতরাং এই সংস্কারগুলো যদি করে দ্রুততম সময়ে, বাট আমি মনে করি যে কথাটি আগেও বলেছি, আপনাদের স্টুডিওতে বলেছি, দেশ চালাবেন কিন্তু রাজনীতিবিদরা। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকা এটি গণতন্ত্রের জন্য ভালো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যত দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, আমাদের তো মনে আছে, হয়তো এখন বলবেন যে 15.5 বছর জঞ্জাল কি 1 বছরে সরানো সম্ভব? অবশ্যই সম্ভব। যেমন আমাদের মনে আছে যে এরশাদের 9.5 বছর তিনি ক্ষমতায় ছিল এবং জোর করে ক্ষমতায় ছিল। তার পতনের পরে শাহাবুদ্দিন সরকার, তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে সরকার হয়েছিল, মাত্র 3 মাসের নির্বাচন উপহার দিয়েছিল আমাদের। এবং সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যে 12টি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে বলা হয় এবং সেটি প্রমাণিত। সুতরাং যদি এই সরকার আন্তরিক হয়, আমাদের জনগণের মনে যেন এমন ধারণা না জন্মে যে বিনা ভোটে মানে অনির্বাচিত তারা আরো দীর্ঘদিন কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টা করছে, আমাদের মনে যেন। সেখানে একটি প্রশ্ন আসে, বর্তমান সময়ে সরকারের অগ্রাধিকার কোনটি, আসলে নির্বাচন নাকি রাষ্ট্র সংস্কার? প্রশ্নটি আপনার কাছে থাকছে, পরবর্তী অংশে যুক্ত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে জনাব রাশেদ খান, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, প্রতিশ্রুতি পূরণে কতটুকু অগ্রগতি হলো? ধন্যবাদ আপনাকে। সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সরকারের 3 মাস পূর্ণ হয়েছে, মানে 3 মাস পার করে 100 দিন অতিক্রম করেছে। আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি এই সরকার এই 100 দিনে করতে পারেনি। জনগণের যে প্রত্যাশা সেটা খুব বেশি পূরণ হয়নি। আপনার নিশ্চয় মনে আছে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন তারা ক্ষমতা দখল করে, এরপরে মানুষ কিন্তু এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং তাদের কার্যক্রমকে কেন্দ্র করে মানুষের ভিতরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ডে বাই ডে তাদের উপরে যখন মানুষের প্রত্যাশা বাড়ছে কিন্তু তারা পূরণ করতে পারছে না, তখন তারা অজনপ্রিয় হলো। ঠিক একইভাবে ডক্টর ইউনূস তিনি যখন ক্ষমতা নিলেন, বাংলাদেশের সকল মানুষ খুব খুশি হলেন এবং একই সাথে এই সরকারের উপরে আশা ব্যক্ত করলেন। এই সরকারের প্রথম 2 মাসে খুব বেশি সমালোচনা করা যাচ্ছিল না। কেউ যদি সমালোচনা করছিল তাহলে তাকে আসলে মানুষ খুব বাজেভাবে কটাক্ষ করছিল। কিন্তু যারা রাজনীতি করেন, যারা ভবিষ্যৎ অনুমান করতে পারেন, তারা বুঝতে পারছিলেন যে এই সরকার যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে তারা আসলে খুব বেশি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। কারণ যারা এই সরকারে আছেন তাদেরকে ইলিয়াস ভাই চিনেন, আমি চিনি, আরও অনেকে চিনেন। তাদের অধিকাংশরই রাজনীতিতে আসলে অভিজ্ঞতা নাই, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অভিজ্ঞতা নাই, জনগণের সাথে সম্পৃক্ততা নাই। এখন রাজনীতি মানে কি, রাষ্ট্র পরিচালনা মানে কি? পাবলিক ম্যানেজমেন্ট, জনগণকে ম্যানেজ করা, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা। কিন্তু সেটি পূরণ করার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। যারা পলিটিক্স করে তারা প্রতিদিন মানুষের কাছে যায়, মানুষের কথা শোনে এবং সেই কথার আলোকে তার রাজনীতি, তার আচরণ, তার কথাবার্তা সেট করে। কিন্তু যারা উপদেষ্টা হিসেবে এখানে রয়েছেন তারা এনজিও সেক্টরে তাদের অনেকের অভিজ্ঞতা আছে, কেউ কেউ আমলা, আবার কেউ কেউ আপনার অন্য সেক্টর অভিজ্ঞতা, বাট অধিকাংশই আসলে সরকার পরিচালনা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা বা জনগণকে ম্যানেজমেন্ট করা, সেই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা নাই বললেই চলে। এখন ডক্টর ইউনূস স্যার তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানুষ। কোন সেক্টরে? এনজিও সেক্টরে। এই সেক্টরে তিনি স্বীকৃত মানুষ, কিন্তু রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা সেই ক্ষেত্রে তার অভিজ্ঞতা নাই বললেই চলে। এখন কথা হলো যে ডক্টর ইউনূস যাদের মাধ্যমে চালাবেন, হ্যাঁ তিনি স্বীকৃত, তাকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি সবকিছু না পারলেও তার যে সুনাম আছে, ওই সুনামকে ব্যবহার করে অনেক কিছু করা সম্ভব। কিন্তু কাদের মাধ্যমে সুনামকে আপনি ব্যবহার করবেন? এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের মাধ্যমে সম্ভবপর নয়। এই কারণেই ডক্টর ইউনূস স্যারের সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষ কিন্তু এখন আপনি কোথাও প্রশংসা শুনবেন না, কোনো একটি জায়গায় না। আপনার এই টেলিভিশনে এই সরকারের সমালোচনা করার সুযোগ আছে, কারণ আওয়ামী লীগের আমলের যে সিস্টেম বা মেকানিজম এই বর্তমান সরকারের আমলে সেটি আসলে নাই। এখন আমরা অবাধ সমালোচনা করতে পারি।
এটি আসলে ডক্টর ইউনূস স্যার নিজেই বলেছেন যে আপনারা চাইলে আমাদের সমালোচনা করতে পারেন। সেই জায়গা থেকেই তাদেরকে সংশোধিত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই কথাগুলো। দেখেন, এই সরকার এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করতে পারেনি। যদি আপনার এই টেলিভিশনে আজকে কেউ হামলা করতে আসে 50 জন, এখানে পুলিশ এসে তাদেরকে যে সরিয়ে দিবে সেটি কিন্তু করবে না। আপনি দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন যে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিবে, তাদের উপরে অ্যাকশনে যাবে, সেটি কিন্তু কোথাও করছে না। বারবার কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকেও এই অভিযোগ এসেছে যে প্রশাসন থেকে তারা অসহযোগিতা পাচ্ছে, আমলাদের থেকে অসহযোগিতা পাচ্ছে। এর কারণ কি? দেখেন, এই সরকারের একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছেন। তার বিরুদ্ধে তিনি ১/১১ সরকারের দোসর ছিলেন। তিনি আরও কি করেছেন, তিনি এই সরকারে এসে তিনি ডিসি, এসপি সহ বিভিন্ন জায়গায় তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছেন। তিনি কে ছিলেন? তিনি একজন মুজিব প্রেমী, মুজিববাদী। অর্থাৎ তিনি এসে যেটি করলেন সেটি হলো আওয়ামী লীগকে কোথায় কোথায় বসানো যায়, কোথায় কোথায় ফাঁকা আছে যেখানে আওয়ামী লীগ নাই, বরং যেখানে আওয়ামী লীগ নিধন করা দরকার সেখানে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করলেন। তো তিনিই তো পুরো এই সরকারকে ব্যর্থ করেছেন। এই সরকার, এখন যে এই সরকারের সমালোচনা হচ্ছে একজন ব্যক্তির জন্য, তিনি আলী ইমাম মজুমদার। এবং নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রশ্ন রাখা হয়েছে কার প্রেসক্রিপশনে আওয়ামী লীগের দোসররা উপদেষ্টা পরিষদে। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে, ব্যাপকভাবে আন্দোলন করা হয়েছে, রাজপথে নেমে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু একই কাজ যখন আপনি করছেন, আমি করছি, ইলিয়াস ভাই করছে, তখন বলা হচ্ছে যে এরা তো এই সরকারি পতনের জন্য আন্দোলন করছে। হোয়াট ইজ দিস? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। তারা যখন রাস্তায় নামে প্রতিবাদ করে তখন আমি আপনি বসে থাকতে পারি? কারণ তারা সরকারের সাথে কানেক্টেড, সরকারের সাথে তাদের সম্পর্ক রয়েছে। এখন সরকারের কোথায় দোষ, কোথায় ভুল, কোথায় সমস্যা, আমার থেকে, ইলিয়াস ভাই থেকে, আপনার থেকে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেশি জানে। সুতরাং তারা যখন সামনে থেকে প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে, আমরা তো পিছন থেকে তাদেরকে ফলো করছি। তারাই বলছে নতুন যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কাদের সাথে আলোচনা করে। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তাহলে কারা নিয়োগ দিল? আবার এই সরকারের 3 জন ছাত্র বন্ধুরা তারা উপদেষ্টা হিসেবে, হ্যাঁ, তারা উপদেষ্টা হিসেবে রয়েছেন। এখন তারাও বলছেন না যে তারা নিয়োগ দিয়েছেন নাকি দেননি, তাও স্পষ্ট করছেন না। কিন্তু তাদের বন্ধুরা যারা একসাথে সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের বন্ধুরা আবার তারা বলছেন যে তারাও জানেন না। মানে হাসনাত, সার্জিস বা অন্যান্য যারা রয়েছে, তো জানে কারা? এখন তাহলে কি অন্যান্য উপদেষ্টারা জানেন? যারা এই 3 জন ছাত্র বন্ধুর বাইরে যারা রয়েছে তারা জানেন? তারাও কিন্তু স্বীকার যাচ্ছে না। এবং ডক্টর ইউনূস স্যার তিনিও কিছু বলছেন না। কিন্তু দায়টা কার উপরে যাচ্ছে? দায়টা তো সর্বশেষ ইউনূস স্যারের দিকেই যাচ্ছে। মানে কি? মানে ওই যে আমি বললাম শুরুতে যে ইউনূস স্যারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এখন নিশ্চয়ই আপনি প্রমাণ পাচ্ছেন যে কিভাবে সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে কি করা দরকার? তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, যাদেরকে পাবলিক গ্রহণ করছে না, সেই সকল উপদেষ্টাদেরকে আপনি সরিয়ে দেন। কেন এই উপদেষ্টাদের প্রতি আপনার এত মায়া? এত সমালোচনার পরে যদি আপনি এদেরকে রেখে দেন, তাহলে তো ডে বাই ডে আপনি অজনপ্রিয় হবেন। মানুষ তো একসময় বলবে যে হাসিনাই ভালো ছিল, মানুষ তো বলা শুরু করবে যে ইউনূস স্যারকে আনলাম, ইউনূস স্যার তো আমাদের কথা শুনতেছে না। জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে কিছু করলে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা সরকারকে বলবো, আমরা আপনাদের সাথে আছি। আপনারা যদি রাষ্ট্র সংস্কার না করতে পারেন তাহলে সব থেকে বেশি ক্ষতি কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনারা অনেকে আমেরিকায় চলে যাবেন, ইউরোপে চলে যাবেন, আরামে এসে জীবন কাটাবেন। কিন্তু আমরা যে তরুণ, যারা এই যে সংগ্রাম করেছি, ভাই যেটি বললেন যে আমাদের নামে অসংখ্য মামলা, আমার এই বয়সে আমার নামে 11-12টি মামলা। ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলনের 2টি মামলা থেকে খালাস পেয়েছি, যেটি 18 সালে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আপনাকে একটু বলে রাখা ভালো, দেখেন এই সরকারের আরো সব থেকে বড় ভুল কোনটা জানেন? যে এই সরকার অংশীদারিত্বের সরকার হয়নি। যারা ছাত্র বন্ধুরা সামনে থেকে নেতৃত্ব দিলে, একদম সামনে থেকে, তাহলে পিছনে কারা? ক্লাসে তো ক্লাসে আপনার প্রথম বয় থাকে, সেকেন্ড বয় থাকে, থার্ড বয় থাকে। এখন আপনি যদি ক্লাসের শিক্ষকরা যদি মনে করে ওই প্রথম বয়কে নিয়ে, মানে ফার্স্ট বয়কে নিয়ে লাফালাফি করে মাথায় তুলে নাচে, তাহলে সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয় সে কি করবে? সে মনক্ষুণ্ণ হবে। তো আমরা এই জন্যই বলেছিলাম যে আপনারা অংশীদারিত্বের সরকার অথবা জাতীয় সরকার অথবা ইনক্লুসিভ সরকার গঠন করেন। কিন্তু কি করা হলো সেটি হলো যে দেখেন এইখানে আপনার শুধুমাত্র 3 জন ছাত্র এবং মানে ডক্টর ইউনূস স্যারের পছন্দনীয় মানুষ, চট্টগ্রাম বিভাগের 13 জন, এনজিও সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং তাদের আশপাশে তাদের সার্কেলের বাইরে কাউকে এখানে নেওয়া হয়নি। অর্থাৎ
যারা দীর্ঘদিন ধরে ডক্টর ইউনূস স্যারের সার্কেলের মধ্যে ছিল, এই সার্কেলের বাইরে গিয়ে যে আরো সার্কেল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেটি কিন্তু তারা ভুলেই গিয়েছে। যে কারণে ডক্টর ইউনূস স্যার কিন্তু বলেই বসেছেন যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা আর আমাকে সমর্থন দিয়েছে জনগণ, কিন্তু মাঝখানে যে রাজনৈতিক দলগুলো, আইনজীবী সমাজ, শিক্ষক সমাজ, সুশীল সমাজ, অন্যান্য স্টেক হোল্ডার সবাই মিলে যে অভ্যুত্থানটা হলো, এই সবাইকে নিয়ে যে সরকার গঠন করা দরকার ছিল সেটি কিন্তু করা হয়নি। না করার কারণে যেটি এখন হচ্ছে, বাকিরা এই সরকারকে ডে বাই ডে আর অন করতে চাচ্ছে। কিন্তু রাশেদ খান, বর্তমান সময়ে আমরা এতদিন পরে এসে গণ অভ্যুত্থানের স্পিরিট কতটা ধারণ করতে পারছি, আমরা এখন কতটা ঐক্যবদ্ধ? আমরা তো এখন বিচ্ছিন্ন। এই যে আমরা এখন বিচ্ছিন্ন, আমাদের ভিতরে মতবিরোধ, এর শুরুটা কিন্তু ছাত্র বন্ধুদের বক্তব্যের মাধ্যমে এসেছে। বিএনপি কিন্তু শুরুতে এই সরকারের সমালোচনা করে নাই, জামাতও করে নাই, গণ অধিকার পরিষদও করে নাই। ছাত্র বন্ধুরা যখন ইনিয়ে বিনিয়ে আপনার বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমালোচনা করলেন, এরপরে বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে একের পর এক আকার ইঙ্গিতে বা তাদের বক্তব্যের কাউন্টার দিতে শুরু করলেন, তখন কিন্তু সবকিছু একদম লেজুগুবুরু হয়ে গেছে। চলমান সংকটগুলো কি রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের দূরত্ব তৈরি করছে? প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির সময় হয়েছে, দেশ বন্ধুর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রাশেদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা যখন দেখলাম যে রাজনীতির নতুন মেরুকরণে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তখন রাজনৈতিক দলগুলো থেকে পূর্ণ সমর্থন ছিল। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কেমন? এই যে একের পর এক আমরা সংকট দেখছি, দূরত্ব তৈরি হচ্ছে কি? দেখেন, আমি যেটি বলছিলাম যে অন্তর্ভুক্তিমূলক সরকার বা ইনক্লুসিভ সরকার গঠন করা হয়নি, যে কারণে যারা সামনে ছিল তাদেরকে নিয়ে শুধুমাত্র সরকার গঠন করা হয়েছে। কিন্তু আমি যেটি বললাম যে ক্লাসের প্রথম বয়, সেকেন্ড বয়, থার্ড বয় সবাইকে যদি আপনি মূল্যায়ন না করেন আর শুধুমাত্র প্রথম বয়কে আপনি মাথায় নিয়ে নাচানাচি করেন, তাহলে বাকি যে সেকেন্ড থার্ড তারা কিন্তু মনক্ষুণ্ণ হয়, কষ্ট পায়। তো এখন যেটি হয়েছে, যেহেতু অধিকাংশ স্টেক হোল্ডার এই সরকারের সাথে নাই, তো ডে বাই ডে তারা কিন্তু সরকারকে অন করা বন্ধ করে দিয়েছে, মানে অন আর করতেছে না, নিজের যেটা মনে করা সেটা কিন্তু করতেছে না। যে কারণে এই সরকারের যে সমালোচনাগুলো সামনে আসছে, এই সমালোচনাগুলো নিয়ে তারা কিন্তু কথা বলছে। কেন বলবে না? কারণ এই সরকার তো ভুল করছে, একের পর এক ভুল করছে। উপদেষ্টা নিয়োগে কারোর সাথে আলোচনা করলো না, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নাই। এখনো পর্যন্ত প্রশাসনে যারা আওয়ামী লীগের দুর্বৃত্ত তাদেরকে সরিয়ে দেয়নি। যারা আপনার বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনা যাদেরকে দ্রুত প্রমোশন দিয়ে উপরে নিয়েছিল, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত সরিয়ে দেওয়া হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত রদবদলের নামে নাটক হয়েছে। চট্টগ্রামের এসপিকে ঝিনাইদহতে দেওয়া হয়েছে, ঝিনাইদহের এসপিকে রংপুরে দেওয়া হয়েছে। এই যে নাটক মঞ্চায়ন করা, এর কারণে কিন্তু সরকার সব থেকে বড় বিপদে পড়ছে। দেখেন, ৭১-এর পরে যেটি হয়েছিল, শেখ মুজিব পাকিস্তান আমলের আমলাদের উপরে আস্থা রেখেছিল, আস্থা বিশ্বাস রাখলো এবং তিনি মনে করলেন যে এখন যদি আমি প্রশাসন সংস্কার করতে যাই সবকিছু এলোমেলো হয়ে যাবে, নয়ছয় হয়ে যাবে। তিনি তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। তারপরে কি হলো? তারপরে একের পর এক আমলাদের অসহযোগিতা, ষড়যন্ত্র, কু পাল্টা কু, জাসদ গঠন, কত কি হইল, শান্তি নাই। তো এই সরকারের সময় একই অবস্থা হয়েছে। এই সরকারের সময় আসলে ত্বরিত গতিতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেটি কিন্তু নেওয়া হয়নি, মানে সম্মুখ গতিতে, শামুকের গতিতে চলছে। এখন এই শামুকের গতিতে যদি আপনি চলেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না। আওয়ামী লীগকে যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ কোনো একটি বাম সংগঠন বা কোনো একটি সামাজিক সংগঠন, কোনো একটি ছোট সংগঠন, তাহলে কি হবে? বাংলাদেশে মোটামুটি আপনি যদি ধরেন আওয়ামী লীগের 20 থেকে 25% ভোট আছে, এটা কিন্তু কম না। তো এই যে ভোটার, তারা কিন্তু আপনার ওই যে বিভিন্ন আলোচনায় এসেছে যে আওয়ামী লীগ তো একটি পুরাতন দল, আওয়ামী লীগ একটি পুরাতন দল। শেখ মুজিবের আমলে একবার গণহত্যা হইলো, জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা হলো। তো তখনই তো আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কথা ছিল, যদিও শেখ মুজিব নিজেই আসলে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিল। এরপরে আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ক্ষমা করে তিনি কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, উদার মনের পরিচয় দিয়েছেন। কিন্তু পরবর্তীতে যা হলো, এই যে শেখ হাসিনা তো আবার দ্বিতীয়বার তার বাপকে তিনি অনুসরণ করলেন এবং দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছেন। তো এই গণহত্যা যে দলটি চালালো, সেই দলের ভাগ্য নির্ধারণ কে করবে? কি হবে? তাদের ভবিষ্যৎটা কি? আওয়ামী লীগের এই যে 20 থেকে 25% যে সমর্থন বা ভোটার রয়েছে, তাদেরকে আপনি কি করবেন? তো একটা জায়গায় তো আমাদের আসতে হবে সমাধানটা কি হতে পারে? সেটি হলো আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা অন্যায় করেছে, তাদেরকে আপনি গ্রেপ্তার করেন,
প্রয়োজনে আর একটা নতুন জেল আপনি তৈরি করেন। যদি মনে করেন যে এখন ওই যে জেলগুলো রয়েছে এই জেলগুলোতে আসলে ধারণ ক্ষমতা নাই, তাহলে একটি নতুন জেল তৈরি করেন যেখানে মিনিমাম আওয়ামী লীগের 1000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা যায়। মিনিমাম 1000 আওয়ামী লীগের নেতাকর্মীকে, অবশ্যই দুঃখিত 1000 না, 1 লাখ নেতাকর্মীকে অবশ্যই আওয়ামী লীগের গ্রেপ্তার করতে হবে। 64 জেলা মিলে এবং বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সব জায়গায় মিলে মোটামুটি আওয়ামী লীগের 1 লাখ, মোটামুটি আমি মনে করি, আমার অনুমান যে 1 লাখ মোটামুটি অপরাধী আছে। তাহলে বাকিরা কি হবে? বাকিদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। কিভাবে? সেটি হলো যে তাদেরকে ভুল স্বীকার করার সুযোগ। তারা বলবে যে আমরা কোনো অপরাধের সাথে জড়িত না। আওয়ামী লীগের মধ্যে সবাই তো খারাপ না, নিরীহ রয়েছে, সাধারণ আওয়ামী লীগ রয়েছে, সাধারণ সমর্থক রয়েছে, সুতরাং তাদেরকে অবশ্যই ক্ষমা করতে হবে। তবে কথা হলো যে তাদেরকেও কিন্তু তারা যে আওয়ামী লীগকে সমর্থন করে, শেখ হাসিনাকে সমর্থন করে ভুল করেছে, এই ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার করার সাথে সাথে নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে, কিন্তু অপরাধীদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। গণহত্যার শেষ করে দিয়ে আমি 30 সেকেন্ডে শেষ করব। গণহত্যার বিচার এই সরকারকে করতেই হবে। গণহত্যার বিচার এই সরকারের আমলেই শেষ হইতে হবে। সরকার যদি অন্য পরবর্তী সরকার ক্ষমতায় আসবে তারা করবে, তাদের উপরে দায় দিয়ে রেখে যায়, তাহলে কিন্তু হবে না। এই সরকারকে 1 গণহত্যার বিচার করতে হবে, 2 আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে, 3 প্রশাসনের মধ্যে যারা দুর্বৃত্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে, এবং চতুর্থ হলো যে আপনার এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার ইতিমধ্যে দূরত্ব শুরু হয়ে গেছে। সংলাপ সেই কবে হয়েছে? মাসখানেক আগে। এরপরে দলগুলোর সাথে বসা হয়নি, কথা বলা হয়নি। তো আপনি রাজনৈতিক দলগুলোকে বাদ রেখে আপনি কার সাথে আলোচনা করে সংস্কার করতে চান? এই পর্যন্ত স্পষ্ট। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশেদ খান। ইলিয়াস খান, যদি আওয়ামী লীগকে যেমনটি বলছিল রাশেদ খান যে ভুল স্বীকার করার সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ কি ভুল স্বীকার করবে? তাদের মাঝে অনুশোচনা কিংবা অনুতপ্ত হওয়ার মানসিকতা দেখেন? আমি আওয়ামী লীগের কথা বলিনি, আমি আওয়ামী লীগের সাধারণ সমর্থক এবং নিরীহ যারা রয়েছে কর্মী তাদের কথা বলছি। আওয়ামী লীগ নেতা কর্মীদের কারো সেই মানসিকতা নেই যে আমরা সরি বলবো, এবং তারা বলছে এখন নতুন সুর তুলেছে যে 3000 পুলিশ হত্যা করেছে আর কি কি নিশ্চয়ই রাষ্ট্রীয়দের চোখে পড়েছে, এসব বানিয়ে বানিয়ে বিভিন্ন ইতিহাস বলছে। বাট তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, গত 15.5 বছরে দুর্বিনীত শাসন চালিয়েছে। সেটিকে যদি ধরেও নিই, এত স্বল্প সময়ে প্রায় 2000 মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বলেছে কি বলে যে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে, আজকে দেখলাম যে গুলি করা হয়েছে। আমরা ভিডিওতে দেখি এখন গুলি করা হয়েছে, কিভাবে গুলি করা হয়েছে আমরা জানি। সুতরাং আওয়ামী লীগের শোধরানোর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। যেমন আমি আগে যখন টকশো করতাম, আগে মানে সরকারের পতনের আগে, আমার সরকার সমর্থক বন্ধুরা বাকশালকেও গ্লোরিফাই করতে চাইতেন যে না বাকশাল খুব ভালো ব্যবস্থা ছিল, এরকম বলতে চাইতেন। আমি যখন বলতাম যে এটা তো একদলীয় শাসন ব্যবস্থা, তারা বলতে যে না এটা খুব আধুনিক শাসন ব্যবস্থা একটা প্রবর্তন করেছিলেন বাকশালের যিনি প্রবক্তা, তিনি যদি আরও অনেকদিন বাঁচতেন তাহলে নাকি বাংলাদেশ চেঞ্জ হয়ে যেত। কিন্তু তার আমলে তো বা তাদের আমলে তো আমরা অনেক কিছু দেখেছি। যেমন আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছিলেন একটি বৈষম্যহীন, আমরা জানি পাকিস্তানে আমাদের নানা অত্যাচার নির্যাতন করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? মুক্তিযুদ্ধের পরে দুর্ভিক্ষ পেয়েছি আমরা। আমি গণমাধ্যমে কর্মী হিসেবে শুনেছি অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, সাংবাদিকরা হকারি পর্যন্ত করেছে, নানা কিছু করেছে। তারপর কি দেখলাম? সর্বশেষ যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম, সেই গণতন্ত্রটি গলা টিপে হত্যা করা হলো। আবার দেখুন এরপর 93 সালে ক্ষমতায় এসে সরকারি 4টি পত্রিকা ছিল, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এবারে সে কী করা হয়েছিল? ওই আমার দেশ পত্রিকায় আমি যখন চাকরি করতাম বন্ধ হওয়ার আগে, যারা মাহমুদুর রহমান তিনি চমৎকার হেডলাইন করেছিলেন যে নবরূপে বাকশাল। সেই বাকশাল আবার কায়েম করেছে নতুনভাবে, এবং আগের যে বাকশাল 75 সালের বাকশাল, এই বাকশাল আরও জটিল ছিল। সুতরাং তাদের মানসিকতা হচ্ছে ফ্যাসিস্ট মানসিকতা, যেমন সব কিছুতে ফ্যাসিস্ট শাসকদের মতো সারা দেশে কি বলে ভাস্কর্যে ভরিয়ে ফেলেছে। বাংলাদেশের মানুষের আয়, মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগের, যেমন পাঠ্য বইয়ে ইতিহাস পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। পৃথিবীতে বাংলাদেশের ব্যক্তি শুধু একজনই, আর কারো কোনো অবদান নেই বাংলাদেশ স্বাধীনতায়। শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান অবদান নাই, অন্য কারো কোনো, মৌলানা ভাসানীর অবদান নাই, 4 নেতার কোনো অবদান নেই, শুধু শেখ মুজিবের অবদান। কিন্তু এগুলো করে সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে আওয়ামী লীগের জন্য
বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের কোমলমতি শিক্ষিত, আমি শুনলাম যে স্কুলে যে অ্যাসেম্বলি করা হতো সেখানেও শপথ নেওয়া হতো আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা সেখানেও চালানো হয়েছিল। শুধু এগুলো করে আওয়ামী লীগ খুব লাভ হয় না। এই দেখুন যে এই ভাস্কর্যগুলো কি অপমান অপদস্থ মানুষ করেছে, যদিও সেগুলো নিন্দনীয়, কিন্তু এগুলো মানুষের ক্ষোভ, আসলে ক্ষোভ থেকে করেছে। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন আওয়ামী লীগ শোধরাবে কিনা, আওয়ামী লীগ শোধরানোর দল না। কিন্তু বর্তমান সময়ে যে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে ডিজোন করতে শুরু করে, সামনের দিনে কি ধরনের বাস্তবতার মুখোমুখি হব আমরা? প্রশ্নটি থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ইলিয়াস খান, যে প্রসঙ্গে আমরা ছিলাম, আমরা তো দীর্ঘ সময় দুজনেই আলাপ করলাম অনেক কিছু, বাট আমার কথা হচ্ছে এই সরকারের দুটি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রথম যেটি করা উচিত, 3 মাস চলে গেছে, এখনো সুযোগ আছে, একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর দ্বিতীয়টি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ। আপনি দেখুন বাজারে কিন্তু সব জিনিসের দাম বাড়ছে। এই আলুর কেজি 80-85 টাকা। এটি বাংলাদেশের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, অন্তত আলু ভর্তা, ডাল, ভাত খেতে চায়, ডিম ভাজি খেতে চায়, কিন্তু সব জিনিসের দাম। বাজারে নিয়ন্ত্রণ তাহলে কার হাতে? বাজারের নিয়ন্ত্রণ বলা হচ্ছে সিন্ডিকেটের হাতে, বাট সিন্ডিকেট তো সরকারের চেয়ে বড় না। সরকারের যে বিগ মেকানিজম, আমরা বারবার সব সরকারের আমলে এটি শুনে থাকি। বাট এই সরকার একটু পার্থক্য হচ্ছে, অন্যান্য রাজনৈতিক সরকারগুলো যখন থাকে তাদের কিন্তু নানা সীমাবদ্ধতা থাকে। ধরুন তার দলের একজনের সিন্ডিকেট করছে, তিনি কিন্তু সহসা এই দলটি যে তাকে ধরতে পারবে না। বাট এই সরকার তো কোনো দলের না, তারা তো নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত। সুতরাং তারা ইচ্ছে করলে এই সিন্ডিকেট যারা আছে, বা হয়তো রাজনৈতিক সরকার অত সার্চও করে না যে সিন্ডিকেটটা কিভাবে গঠিত হচ্ছে, কেন দ্রব্যমূল্য বাড়ছে, বাট এরা কিন্তু একটি গবেষণা করে বা ভালো চিন্তা করে যারা সিন্ডিকেটের সাথে জড়িত কিভাবে তারা দাম বাড়ায়, এগুলো নিয়ন্ত্রণ করা আমি সম্ভব বলে মনে করি। কারণ সরকারের অনেক মেকানিজম আছে। ওই যে বাজার একটু গিয়ে একজনকে ধরলাম, এগুলো আসলে বিষয় না। আমাদের পাইপ পরিষ্কার করলে হবে না, টাঙ্কি পরিষ্কার করতে হবে। সুতরাং আমি যেটি বলতে চাই, এটি খুব দ্রুত করা উচিত। আপনি যেটি বলেছেন সরকার অজনপ্রিয় হবে কিনা, দ্রব্যমূল্য যদি এত বাড়ে তাহলে মানুষ তো নাবিশ্বাস, মানুষ তো বাজারে গিয়ে স্বস্তিতে কিনতে পারছে না। আমরা সংবিধান চেঞ্জ করব, আমরা নানা কিছু করব, দেশের 90% মানুষ কিন্তু এগুলো নিয়ে চিন্তা করে না। তারা চিন্তা করে আমার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি আছে কিনা, আমি বাজারে গিয়ে মোটামুটি দামে বাজার করতে পারছি কিনা, আমার বাচ্চাদের স্কুলে পড়াতে পারছি কিনা, আমি কিন্তু সেটি দেখব। কিন্তু আমার তো এগুলো এই সংবিধান গঠন কি চেঞ্জ হচ্ছে বা না হচ্ছে, এগুলো কিছু 90% লোকের আসে না। যেমনটি আগের অংশে রাশেদ খান বলছিল যে রাজনৈতিক দলগুলো যদি ধীরে ধীরে আসলে সরকারকে ডিজোন করতে থাকে, আমাদের জন্য কি বাস্তবতা অপেক্ষা করছে? না, রাজনৈতিক দলগুলো করবে না, কারণ আমি যেটা আশা করি করবে না, কারণ সরকার সীমাবদ্ধ থাকতে পারে। বাট তারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সামনের দিকে এগিয়ে যেতে চায়, সেটি বা রাজনৈতিক দলগুলোর সাথে আমি যেটি মনে করি যে দূরত্ব সৃষ্টি হচ্ছে অন্যতম কারণ হচ্ছে তারা নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছেন, এবং তারা অনেকে তাদের পক্ষের লোক বা বলছেন যে সংস্কারের চেয়ে প্রথম নির্বাচন করতে হবে, নির্বাচন প্রক্রিয়া ঘোষণা করা হলেই সংস্কার অটোমেটিক হয়ে যাবে, এবং এটি একটা প্যাকেজের মতো। আমি যখন নির্বাচন সুষ্ঠু করতে চাইবো, আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে হবে, আমার প্রশাসন ঠিক করতে হবে, এইসব জায়গায় তো বেশি সংকট। সুতরাং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। অনেকে বলছেন সংস্কার করার শেষে আমি নির্বাচন দেবো। সংস্কার তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। আপনি সংস্কার কতদিনে শেষ করবেন আপনার বলতে হবে সেটি, তাই না? এগুলো নিয়ে মানুষের মনে সন্দেহ হচ্ছে, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ভোটের ক্ষুধা রয়েছে। এখন ভোটের ক্ষুধা এই কারণে, যেমন বিশেষ করে যারা আন্দোলন করেছে, যদি আমরা এই শিক্ষার্থীদের কথা ধরি, যাদের বয়স 17 থেকে 27 এরকম, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না, পার্লামেন্টে পারে না, স্থানীয় সরকার পারে না, ট্রেড বডিতে পারে না, প্রফেশনাল বডিতে পারে না, স্কুল কলেজ মাদ্রাসা যে কমিটি আছে সেখানেও কেউ ভোট দিতে পারে না। কারণ নির্বাচনকে গত সরকার, এই প্রতিটি সরকার এক ধরনের নির্বাচনে পাঠিয়েছিল। সুতরাং মানুষের মধ্যে একদম ভোটের আকাঙ্ক্ষা, ভোটের ক্ষুধা রয়েছে, সবচেয়ে বড় ক্ষুধা এখন এটা। সুতরাং আমি মনে করি এই সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্যান্য সংস্কারগুলোকে চেষ্টা করা উচিত।
রাশেদ খান, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র সংস্কার এক ধরনের আলোচনা প্রথম থেকেই শোনা যাচ্ছে, সরকারের অগ্রাধিকার আসলে কোনটি হওয়া উচিত, সার্বিক রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচনমুখী সংস্কার? দেখেন, যেটি ভাই বললেন যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন এই সংস্কার কি 1.5 বছরের মধ্যে সম্ভব, 2 বছরের মধ্যে সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। এই সরকার যদি 1.5 বছরও ক্ষমতায় থাকে তাও তারা সবকিছু সংস্কার করতে পারবে না। তাহলে কি? তাহলে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তিনি বাকিটা করবেন। এজন্য যেটি করা যেতে পারে, এই সরকার যে 10টি কমিশন গঠন করেছে, এই 10টা কমিশন যে প্রতিবেদন আমাদের সামনে দাখিল করবে, দলগুলো কতটুকু গ্রহণ করবে কতটুকু গ্রহণ করবে না সেটিতে তাদের মতামত তারা দিবে। তবে যেটি ফাইনাল হবে, সেই ফাইনাল যে চার্টার বা প্রতিবেদন, সেখানে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, আইনজীবী সমাজ এবং সকল স্টেক হোল্ডার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আন্দোলন করেছে, তারা সকলে সাইন করবে এবং তারা বলবে যে আমরা সবাই মিলে আমরা এইগুলো বাস্তবায়ন করব। শুধুমাত্র পরবর্তী গভর্নমেন্ট ক্ষমতায় আসলে আর তিনিই করবেন না, সবাই মিলে করতে হবে। গভর্নমেন্ট যদি না করে তাহলে চাপ সৃষ্টি করতে হবে। কারণ কি? কারণ যে আমরা সবাই স্বাক্ষর করেছি, সবার ওয়াদা রয়েছে, এই কাজগুলো আমাদের করতে হবে। এই সরকার চাইলে, যদি সরকার বলে যে বা বলছে যে সংস্কারের পরে নির্বাচন, সেটি কিন্তু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সেটি যদি করতে হয় তাহলে এই সরকারকে মিনিমাম 10 বছর ক্ষমতায় থাকতে হবে। হ্যাঁ, এই সরকার যদি 10 বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র সংস্কার করতে চায়, তারপরে ইলেকশন দিতে চায়, তাহলে এই সরকারকে কয়জন মানবে? কেউ মানবে না। কারণ এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণ মানুষ ইতিমধ্যে হতাশা ব্যক্ত করেছে। আমি তো মানুষের কাছে যাই, রিক্সা চালক, ভ্যান চালক, যেখানে যাই সেখানে মানুষের কাছে আমি জানতে চাই যে সরকার কেমন চলছে, কেমন চালাচ্ছে। অধিকাংশ মানুষ কিন্তু অসন্তুষ্ট। কিন্তু সেখানে বিগত সরকারের 16 বছরের রেখে যাওয়া জঞ্জালের দায়ও কি সরকারের উপর বর্তাচ্ছে? না, দায় তো দিতে হবে না। দায় তখন নিতে হবে না যখন মানুষ যা প্রত্যাশা করছে সেটি আপনি পূরণ করবেন। দেখেন, মানুষ চাচ্ছে যে আপনি এসেছেন, আপনি এখন দ্রব্যমূল্য কমান। সরকার তো কমাতে পারছে না। এই যে সরকারের উপদেষ্টারা, তারা কি বাজারে যেতে পারে না, রাস্তায় যেতে পারে না, মানুষের মতামত শুনতে পারে না? কয়জন উপদেষ্টা রাস্তায় নেমেছে, মানুষের মতামত শুনেছে, মানুষের কাছাকাছি গিয়েছে? এখনও সেই ভিআইপি প্রটোকল, এখনও রাস্তাঘাট বন্ধ করে আমাদের উপদেষ্টাদের যেতে হয়, আমাদের প্রধান উপদেষ্টা নিজেই যান। এখন বাংলাদেশের কালচার তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। উপদেষ্টাকে যেমন আমেরিকা, ইউরোপে যেমন উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি কি করেন, তারা মানুষের সাথে মেশেন, বাজারে যান। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত তারও বাজারে যাওয়া, মানুষের কাছে যাওয়া, মানুষের কথাগুলো শোনা, কাছাকাছি একদম সাধারণ মানুষের মতো আচরণ করা। কিন্তু আপনি যদি সেটি না করে আবার শেখ হাসিনা যেভাবে প্রটোকল নিত, অন্যান্য সরকারের আমলে যেভাবে প্রটোকল দেওয়া হতো, সেটি আপনি ফলো করেন, তাহলে আপনি কি সংস্কার করবেন? আমি তো মনে করি যে এই উপদেষ্টা পরিষদের আগে সংস্কার করা দরকার এবং এই উপদেষ্টা পরিষদের সংস্কার করে ইনক্লুসিভ গভর্নমেন্ট গঠন করতে হবে। সবাইকে নিয়ে সরকার, সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র ক্লাসের ফার্স্ট বয়কে নিয়ে আপনি সরকার গঠন করেছেন। এই কারণেই কিন্তু আপনি পারছেন না, কারণ বাকিরা কিন্তু অভিজ্ঞ। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ছিল রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ, রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নেওয়া হয়নি। এখন বলা হচ্ছে যে বিএনপি নাকি রাজি হয়নি। তো বিএনপি রাজি হয়েছে কি না হয়েছে এটা আমরা জানি না। অন্যান্য দলগুলোর সাথে আপনি কোনো আলোচনা করেননি। আপনি বলছেন যে সবাইকে নিয়ে আমরা গণতন্ত্রের চর্চা করতে চাই। কারণ বিএনপি একটি মতামত দিল আর সেই মতামতে আপনি চুপ হয়ে গেলেন, বাকিদের মতামত নিলেন না, তাহলে কিসেই গণতন্ত্র? আপনার ভিতরে তো সেই সততা, সেই সৎসাহস নাই। আপনি বিএনপির উপরে ডিপেন্ড করছেন। তো বিএনপি তো রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু তারা রোডম্যাপ চাচ্ছে। বিএনপিকে যদি আপনার এতই মনে করেন আপনি গুরুত্ব দেন, তাহলে রোডম্যাপ আপনি কেন প্রকাশ করছেন না? যেটি ইলিয়াস ভাই বললেন, আমরা চাই যে সরকার অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুক। পরিকল্পনাবিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না। বিএনপি যে দাবি করছে এটি যৌক্তিক দাবি, আমরাও একই দাবি করছি। আপনি রোডম্যাপ আপনাকে প্রকাশ করতে হবে। আপনারা এখন চলছেন পরিকল্পনাবিহীন কোনো দেশ চলতে পারে না। আমরা নির্বাচনী ব্যবস্থারও নানা সংস্কারের প্রস্তাবনার কথা শুনছি। কখনো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা শোনা যায়, কখনো শোনা যাচ্ছে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থাকবে না, দুবারে বেশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারবে না, মোট ভোটের অর্ধেক প্রয়োগ না হলে ভোট বাতিল হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু যদি বলি বাস্তবায়ন সম্ভব? দেখেন, আপনারা এইভাবে নারীদেরকে 50টি আসন দিয়ে দেওয়া, এটি আসলে এক ধরনের কোটা। এই কোটার বিপরীতে কিন্তু আমাদের নারী বন্ধুরা তারা কিন্তু আন্দোলন করেছে। এই যে কোটা সংস্কার আন্দোলন 18 থেকে 24 আমরা দেখেছি নারীরা বলছে আমরা আমাদের যোগ্যতায় একটা জায়গায় যেতে চাই। আমি মনে করি দলগুলো যেটি করতে পারে, যারা নারীরা যোগ্য তাদেরকে নমিনেশন দিয়ে দিক। কেন এইভাবে 50টি সংরক্ষিত আসন? এর মাধ্যমে কাজটা কি হয়? কোনো কাজ হয় না।
তাদের কোনো দায়িত্ব দেওয়া হয় না, কোন এলাকায় কাজ করবে সেটি বরাদ্দ না। সুতরাং এই সংরক্ষিত আসন অবশ্যই সেটি যাচাই বাছাই করা দরকার। সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে যেটি বললেন, দেখেন আমাদের দেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু যৌক্তিকতা রয়েছে, আমি মনে করি এই নির্বাচন কমিশনের উচিত হবে দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেটি যাচাই বাছাই করা। আমাদের দলের পক্ষ থেকেও আমরা বলেছি যে সংখ্যানুপাতিক ইলেকশনটা আমরা চাই, আমরা কিন্তু বলেছি যে অধিকাংশ দলই কিন্তু চাই, কিন্তু আবার অনেক দল চায় না। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি যে এই সরকারের উচিত হবে দলগুলোর সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা একটা সিস্টেম তৈরি করেন, সেটি সংখ্যানুপাতিক সিস্টেমে আপনারা নির্বাচন করতে পারেন, অথবা নতুন কোনো সিস্টেম আবিষ্কার করা যেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সবগুলো দল মেনে নিবে। আমি মনে করি যে এই সরকার চাইলে দলগুলোর সাথে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে পারবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগামীতে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই একটি নীতি তৈরি করতে হবে। আগামীতে ওই আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এখন বর্তমান সময়ে আরেকটি দাবি কিন্তু খুব জোরালো হয়েছে, সেটি হলো রাজনীতির সংস্কার। আমি মনে করি রাজনৈতিক দলগুলো প্রস্তুত কি? অবশ্যই মেনে নিতে হবে। যুগের সাথে আমি যদি তাল না মেলাতে পারি তাহলে আমি কিসের নেতা, আমি কিসের রাজনীতি করব? আমি মনে করি যে রাজনীতি সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা দরকার। কারণ এই বাংলাদেশে যদি রাজনীতি আপনি সংস্কার না করেন তাহলে হানাহানি, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলো চলবেই, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য এগুলো চলবেই। এখনো পর্যন্ত তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য পরিবর্তন হয়নি। বিশ্লেষকরাও বলছে রাজনীতি সংস্কার না হলে রাষ্ট্র মেরামতের কোনো উদ্যোগে আসলে ফলপ্রসূ হবে না। 100% আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশেদ খান। 10 সেকেন্ড সময় দিতে পারবো। সেটি হলো যে রাজনীতি সংস্কার না হলে এই রাষ্ট্রের কোনো মেরামত হবে না, কোনো সংস্কার হবে না। সুতরাং আমরা মনে করি অবশ্যই দলগুলো এখন প্রস্তুত রয়েছে রাজনীতি সংস্কার করার জন্য। এই সরকারকে উদ্যোগ নিতে হবে, কিন্তু এই সরকার যদি উদ্যোগটা না নেয়, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই বাংলাদেশে আর কোনোদিন পরিবর্তন হবে না। সুতরাং আমরা আজকের আয়োজন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।